আজকে আমরা জীব বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করব। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে আমরা বিভিন্ন রকম বিভিন্নতা দেখতে পাই। একেই আমরা বায়োডাইভার্সিটি হিসাবে চিহ্নিত করি। বিজ্ঞানী ডব্লিউ.জে. রসেন 1985 প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। তাহলে কোন বিজ্ঞানী? ডব্লিউ.জি. রসেন বায়োডাইভার্সিটি সর্বপ্রথম কথাটি প্রবর্তন করেন। এই জীব বৈচিত্র্যকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য বলতে কি বুঝি? প্রতিটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা নিজস্ব জিনগত ভিত্তি থাকে। প্রত্যেকটা জীব দেখো পৃথক। কিভাবে পৃথক? জিনগতভাবে পৃথক। একেই আমরা জিনগত বৈচিত্র্য হিসাবে বলবো। দ্বিতীয় কি নাম হিসেবে বলবো? প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে আমরা বিভিন্ন প্রজাতি দেখতে পাই, যারা একসঙ্গে কি তৈরি করে? কমিউনিটি তৈরি করে। এই কমিউনিটির মধ্যে অনেক প্রজাতি আমরা দেখি এবং তারা বিভিন্ন ধরনের। এটাই হলো প্রজাতি বৈচিত্র্য। আর 3 নম্বর আমরা পাবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। তাহলে একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে বাস্তুতন্ত্রের আমরা প্রকারভেদ দেখতে পাই এবং সেখানে বিভিন্ন ধরনের জীবকে আমরা দেখতে পাই, জীবসত্তা আমরা দেখতে পাই। এই বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য, একে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্য। ধরো একটা অঞ্চলের মধ্যে আমরা বিভিন্ন বৈচিত্র্যকে দেখছি, তখন তাকে আমরা বলবো আলফা বৈচিত্র্য। আর একটা ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে আমরা যদি জীবের বৈচিত্র্য দেখি, তখন বিটা বৈচিত্র্য। আর একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখি, তাকে গামা বৈচিত্র্য বলে। আবারও বলছি, তাহলে আলফা বৈচিত্র্য কি? এটা হলো সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক। একটা নির্দিষ্ট বাসস্থানে প্রজাতির বৈচিত্র্যকে আমরা আলফা বৈচিত্র্য হিসাবে বোঝাচ্ছি। বিটা বৈচিত্র্যের ক্ষেত্রে কি? একটা ভৌগোলিক অঞ্চলে অন্যান্য সংলগ্ন অঞ্চলের মধ্যে যে জীবগোষ্ঠীর যে বৈচিত্র্য আমরা দেখতে পাই, তাকে আমরা বলবো বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য কি? একটা বৃহদাকার অঞ্চলের মধ্যে যখন আমরা বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য দেখব, তখন আমরা বলবো সেটাকে গামা বৈচিত্র্য। এবার বুঝতেই পারছো যে আলফা বৈচিত্র্যের ক্ষেত্রে প্রজাতির প্রাচুর্যতা বেশি থাকবে যদি বেশি আলফা বৈচিত্র্য হয়, আর বেশি বিটা বৈচিত্র্য যদি হয় তাহলে প্রজাতির মধ্যে যে প্রথাগত সাদৃশ্য সেটা কম হবে। আর গামা বৈচিত্র্য হলো প্রজাতির যে পৃথকীকরণ ও ভৌগোলিক অংশীদারত্ব, সেটা থাকবে না। বেশ, এই হলো এদের মধ্যে পার্থক্য। এরপরে আমরা জীব বৈচিত্র্যকে
কেন পড়ব? জীববৈচিত্র্য সম্পর্কে আমরা যে এই যে বিস্তারিত জ্ঞান অর্জন করছি সেটার প্রয়োজনীয়তা কী? দেখো, জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা অনেক। খাদ্যের উৎস হিসাবে আমরা জীববৈচিত্র্যের কথা জানতে হবে, ড্রাগ ওষুধ হিসাবে। তা প্রথমে আমরা কী জন্য জানবো জীববৈচিত্র্যের যে প্রয়োজনীয়তা কী কী। প্রয়োজনীয়তা কি? 1 নম্বর হচ্ছে খাদ্যের উৎস। 2 নম্বর হচ্ছে ড্রাগ ও ওষুধ। জিন ভাণ্ডার হিসাবে কী কী জিন, কী কী ধরনের বৈশিষ্ট্য সেটাও আমরা জীববৈচিত্র্য অধ্যয়ন করে জানতে পারবো। প্রাকৃতিক ভারসাম্য, আর কি অর্থনৈতিক যে গুরুত্ব, বেশ পুরোটা একবার শেষের দিকে আমি দেখাবো। তাহলে কিসের প্রয়োজনীয়তা আমরা জানলাম? জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা। জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা। তাহলে জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা আমরা জানলাম। এবার আমরা ঝটপট জেনে রাখি জীববৈচিত্র্যকে আমরা সংরক্ষণ কিভাবে করব। জীববৈচিত্র্যের যে সংরক্ষণ সেটা আমরা কিভাবে করব। জীববৈচিত্র্যের সংরক্ষণ কেন করব সেটা তো আমরা বুঝতে পারলাম। এবার জীববৈচিত্র্যের সংরক্ষণ কিভাবে করব। দু রকম পদ্ধতিতে জীববৈচিত্র্যের সংরক্ষণ করা হয়। একটা হলো কি ইনসিটু কনজারভেশন বা ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ আমরা বলতে কি বুঝবো? ইনসিটু সংরক্ষণ বলতে সেই যে প্রজাতিটাকে যখন আমরা সেই বাসস্থানেই আমরা যখন তাকে সংরক্ষণ করব, তার যে নিজস্ব বাসস্থান সেটাতেই আমরা যখন তাকে সংরক্ষণ করব। প্রাকৃতিক বাসস্থান অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে আমরা ইনসিটু সংরক্ষণ বলে জানি। ইনসিটু সংরক্ষণের মধ্যে অনেক কিছু পড়ছে, যেমন ধরো জাতীয় উদ্যান, যেটা ভারত সরকার দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত বলতে পারো। অভয়ারণ্য, এটা রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে পশুদের নির্বিচারে হত্যা একেবারে নিষেধ থাকে, শিকার নিষেধ থাকে। এখানে বিজ্ঞানীরা গবেষণা করতে পারে কিন্তু শিকার নিষেধ থাকে। এছাড়া সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ সবচেয়ে বড়। এই যে ইনসিটু কনজারভেশনের মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভই হচ্ছে সবচেয়ে বড়। বায়োস্ফিয়ার রিজার্ভ যেমন নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা আমরা জানি। আর তোমার জাতীয় উদ্যানের মধ্যে উত্তরপ্রদেশের করবেট, মধ্যপ্রদেশের কানহা। এবার আমরা জানবো এক্সিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশন বা সংরক্ষণ যাই বলো, এটা হচ্ছে কি জীবকে সেই পরিবেশে না সংরক্ষণ করে উদ্ভিদ বা প্রাণীর আবাসস্থলের বাইরে যখন সংরক্ষণ করা হয় তখন এক্সিটু কনজারভেশন নাম হিসাবে আমরা চিহ্নিত করি। ক্রায়ো সংরক্ষণ যে পদ্ধতিতে জার্ম প্লাজম সংরক্ষণ করা হয়, ক্রায়ো সংরক্ষণ খুব ইম্পর্ট্যান্ট। ক্রায়ো সংরক্ষণ যেটা -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মাধ্যমে যখন সংরক্ষণ করা হয়
তরল নাইট্রোজেনের মধ্যে যখন সংরক্ষণ করা হয়, কি সংরক্ষণ করা হয়? পরাগরেণু, বীজ, গাছের বিভিন্ন অংশ, এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এছাড়াও আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে হটস্পট। আমাদের যে হটস্পট, বিজ্ঞানী মেয়ার প্রথম হটস্পট কথাটি উল্লেখ করেন, যেখানে অত্যাধিক মাত্রায় উদ্ভিদ এবং প্রাণী বর্তমান থাকবে। এই হটস্পট নির্ধারণের শর্ত হচ্ছে বিপন্ন প্রজাতি থাকবে সেখানটায়, কিছু আঞ্চলিক প্রজাতি থাকবে। এগুলি হচ্ছে হটস্পট হিসাবে নির্ধারণ করা হয়। হটস্পটের মধ্যে পূর্ব হিমালয় হটস্পট, পশ্চিম ঘাট শ্রীলঙ্কা হটস্পট, ইন্দো বার্মা হটস্পট এবং সুন্দারল্যান্ড হটস্পট। তাহলে হটস্পটের মধ্যে কি কি পাচ্ছি? ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট এবং শ্রীলঙ্কা, পূর্ব হিমালয় হটস্পট বা ইস্টার্ন হিমালয় হটস্পট, ইন্দো বার্মা হটস্পট এবং সুন্দারল্যান্ড হটস্পট। এখানে আমরা কি দেখতে পাবো? যে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতি, বিপন্ন প্রজাতিকে দেখতে পাবো এবং এইখানকার যে স্থানীয় প্রজাতি সেটাকেও আমরা দেখতে পাবো। ব্যাস এইটুকু পড়লেই আমি এই জায়গায় কি লিখলাম সেটা আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করেছি। জীব বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে: আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের প্রয়োজনীয়তা: খাদ্যের উৎস, ড্রাগ, ওষুধ, জিন ভাণ্ডার, প্রাকৃতিক ভারসাম্য, অর্থনৈতিক গুরুত্ব। জিন ভাণ্ডার হবে। আর জীব বৈচিত্র্যের সংরক্ষণ: ইনসিটু সংরক্ষণ, যেটা জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্সিটু কনজারভেশনের মধ্যে ক্রায়ো সংরক্ষণ, -196 ডিগ্রি সেলসিয়াস তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। বেশ, সবাই ভালো থেকো, ধন্যবাদ।